নমস্কার। যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠান শুনেন, আমার কথাগুলো শুনেন, আপনারা অনেকেই জানেন বা জানবেন বা বিশ্বাস করেন। আমরা বেশ কয়েকদিন ধরে কয়েকটি রাজনৈতিক কর্মসূচি আপনাদের সকলের সামনে তুলে ধরেছি এবং কর্মসূচিগুলো তুলে ধরেছি শুধু একটি কর্মসূচি সংগঠিত করেছে একটি রাজনৈতিক দল তা তুলে ধরা নয়, রাজ্যের প্রেক্ষিতে তার রাজনৈতিক কতটা ধার আছে, কতটি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে পারে, বলতে পারেন এই কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক শক্তি কতটা বাড়াতে পারে, তার একটা সম্যক ধারণা নিয়ে আমরা রাজনৈতিক বিশ্লেষণাত্মক কিছু কথাবার্তা বলেছি এবং আপনারা অনেকে বলেছেন। এবং কয়েকদিন ধরে এই কর্মসূচি বলার সময় আমি একটি কথা বারবার বলেছি যে পাল্টা জবাবে কি বিজেপি মাঠে নামবে না। বিষয়টা ছিল বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কিত বিষয় এবং সংবিধান বাঁচাও সম্পর্কিত বিষয়। এই কথাগুলো রাজনৈতিক মঞ্চ থেকে এসছে এবং সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে বক্তব্য ছিল তাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্ক। বিজেপির তরফে তার উত্তর দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনিও বিজেপির প্রদেশ কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করে কার্যত জবাব দিয়েছেন। বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য তিনিও তার মতন করে জবাব দিয়েছেন। প্রশ্ন উঠেছে এই যে মাঠে নেমে কি বিজেপি কোনো কর্মসূচি করবে না? শুধু প্রশ্ন তোলেই নয়, এই আয়োজন থেকেও আমরা সেই প্রশ্নগুলো তুলে কর্মসূচি সংগঠিত করে কর্মসূচি সংগঠিত করার প্রেক্ষাপটে আলোচনা করেছিলাম আপনাদের প্রত্যেককে নিয়ে। সেদিক থেকে আজ পরন্ত বিকালে বিজেপির প্রদেশ কার্যালয়ে বসে বিজেপির তরফে প্রদেশের তরফে প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার উপস্থিতিতে রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য বিজেপি নেতা হিসাবে প্রণজিৎ সিংহ রায় সাংবাদিক সম্মেলন করে বিস্তৃত জানিয়েছেন। বিজেপির প্রদেশ কার্যালয়ের এই সাংবাদিক সম্মেলনের মূল কয়েকটি বিষয়বস্তুর মধ্যে অবশ্যই সংবিধান প্রণেতা বাবা সাহেবকে নিয়ে যে প্রচার জোরালো করা, সে টার্গেটে বলতে পারেন, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বলতে পারেন বিজেপি এক পক্ষকালব্যাপী কর্মসূচি নিয়েছে। শুধু কর্মসূচি নয়, কার্যত মেগা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি এবং জনগণের কাছে এই সময়ের মধ্যে যে সংবিধান আজ ৭৫ বছর পূর্ণ হতে চলেছে তা তুলে ধরার ক্ষেত্রে তারা গৌরবের অভিযান সংগঠিত করছে এবং এই কর্মসূচিকে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মণ্ডল, বুথ, সাংগঠনিক জেলা, প্রদেশ ঠিক এইভাবে কর্মসূচি সংগঠিত করার কথা বলা হলেও তারা সাধারণ মানুষের কাছে বিষয়গুলো উত্থাপন করতে চায়। আপনারা প্রত্যেকেই জানেন, যখন সিপিআইএম সহ বেশ কয়েকটি বাম দল এক মঞ্চে এসে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে বা কংগ্রেস কর্মসূচি সংগঠিত করেছে, জাতীয় স্তরে তা নিয়ে একেবারে বলা যেতে পারে সরগরম দেশীয় রাজনীতির অবস্থা ছিল, ঠিক তখন কয়েকটি বিষয় উপস্থাপন করা হয়েছে। কে বাবা সাহেবকে প্রকৃত সম্মান দিয়েছে? বিজেপির দাবি বা বিজেপির পক্ষ মনে করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার আগে বিজেপির পরিচালিত সরকারের সময়ে সেখানে বাবা সাহেবকে প্রকৃত সম্মান দেওয়া হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ বাবা সাহেবকে নির্বাচনে পরাজিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিপিআইএম তথা বামেদের বিরুদ্ধে অভিযোগ ওই সময় ভোটারদের প্রভাবিত করা হয়েছিল বাবা সাহেবকে নির্বাচনে হারানোর জন্য। এই বক্তব্যগুলো রাজনৈতিক মঞ্চ থেকে এসছে। বিজেপি এই অভিযোগগুলো তুলেছে কিংবা বিজেপি এই বক্তব্য উপস্থাপন করেছে। পাল্টা জবাব দিয়ে সেই বক্তব্য খণ্ডন সিপিআইএম কিংবা কংগ্রেস করেনি। কিন্তু আবার এটা একটা ঘটনা, কংগ্রেস সিপিআইএম যে অভিযোগ তুলেছে তাকে কার্যত খণ্ডন করে কোনো যুক্তি বিজেপির তরফে দেওয়া হয়নি, পাল্টা বক্তব্য সেখানে দেওয়া হয়েছে রাজনৈতিক অবস্থান থেকে। এখন প্রশ্ন হলো, যে দল কথাগুলো বলছিলেন বিজেপির, তারা যে কথাগুলো বলছেন, সিপিআইএম এর নেতৃত্ব যে কথাগুলো বলছেন বা কংগ্রেসের নেতৃত্ব কথাগুলো বলছেন, আপনারা অনেকেই সেই কথাগুলো সম্পর্কে অবগত হয়েছেন। আজ এই কারণে বলছি যে 11 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত পক্ষকালব্যাপী যে কর্মসূচি রয়েছে তাতে একাধিক বিষয় সেখানে রয়েছে। মূল বিষয় একটা জায়গাতে, যে সংবিধান সম্পর্কে মানুষকে অবগত করানো, ৭৫ বছরের ভাবনা সেখানে তুলে ধরা, সংবিধান গৌরবের অভিযান শীর্ষক কর্মসূচি বিজেপি দলীয়ভাবে গ্রহণ করেছে। সরকারিভাবে তো কর্মসূচি রয়েছে, তার পাশাপাশি দলীয়ভাবে সেই কর্মসূচি এবং সেই কর্মসূচিকে জোরালো করার ক্ষেত্রে কি কি করণীয়, সাংগঠনিক কি কি বিষয় সেখানে যুক্ত করা দরকার, মূলত আজ মন্ত্রী বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তা তুলে ধরেছেন। আমরা সাংবাদিক সম্মেলনে কিছু বক্তব্য শুনব, আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা বক্তব্য আশা করব। কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং অবশ্যই আপনারা আমাদের মাধ্যম থেকে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, কথাবার্তা, মূল বিষয়বস্তু সবকিছু উপস্থাপন করবেন।
আপনি এই অনুষ্ঠানে মনে রাখবেন, লাইভ অনুষ্ঠানে কথা বলছেন, সকলের কাছে বিষয়গুলো উপস্থাপন করবেন। আমরা আজ বলছি যে এবার বিজেপিও মাঠে নামছে। এতদিন ধরে সাংবাদিক সম্মেলন করে জবাব দেওয়া হয়েছিল বা জবাব দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, বিজেপির প্রদেশ সভাপতি দিয়েছিলেন, কিন্তু এবার সরাসরি মাঠে নেমে বলতে পারেন ময়দানের জবাব ময়দানে দিতে বিজেপি 11 জানুয়ারি মাঠে নামছে। আমরা কিছু কথা শুনি। আপনারা সকলেই জানেন যে আগামী 26শে জানুয়ারি আমাদের দেশের যে সংবিধান দিবস, প্রজাতন্ত্র দিবস, 75 বছর আমাদের সংবিধান রচিত হয়েছে, কার্যকরী ভূমিকা নিয়েছে এবং সেই সম্পর্কিত ব্যাপারে প্রত্যেক বছরই সারা দেশব্যাপী সরকারিভাবে আমরা খুব সাড়ম্বরে এই প্রজাতন্ত্র দিবস আমরা পালন করে থাকি। রাজ্য আমাদের প্রতিটি ক্ষেত্রে এটা আমরা পালন করি, আগামী দিনও আমরা সেটা করব। কিন্তু প্রশ্ন উঠছে আমাদের দেশের 140 কোটি মানুষ, সংবিধান রচয়িতা আমাদের বাবা সাহেব আম্বেদকর মহাদেব, যেটা 1949 সালের 26শে নভেম্বর এটা প্রথমেই স্বীকৃতি পায় এবং পরবর্তী সময়ে এটা কার্যকরী ভূমিকা নেয় 26শে জানুয়ারি 1950 সালে। আমরা পালন করি সকলেই সরকারি দিবস হিসাবে, কিন্তু এটাও ঠিক, এটাও স্বীকার করতে হবে যে সংবিধান সম্পর্কে সারা ভারতবর্ষে প্রতিটি মানুষের কাছে কতটা ভাবে এটা প্রকাশিত বা কিভাবে সংবিধানকে তারা জানতে চেষ্টা করবে, জানতে পেরেছে। বিভিন্ন সময়ে সংবিধান সম্পর্কিত ব্যাপারে দেশের কিছু রাজনৈতিক দল সংবিধানকে নিয়ে অপব্যাখ্যা করেছেন, বাবা আম্বেদকরকে সম্মানের দৃষ্টিতে বা সম্মান পর্যন্ত দেখানি, এটা আমাদের দেশের এটা ঘটনা। আমাদের ভারতীয় জনতা পার্টি বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উপলব্ধি করেছেন যে সংবিধান সম্পর্কে প্রতিটি মানুষ সেভাবে জানতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটাও ঠিক, সংবিধানকে অস্বীকার করে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সংবিধান জানতে হবে, রাষ্ট্র সেভাবে এগিয়ে যাবে, আর সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র নির্মাণ ত্বরান্বিত হবে। এই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা ঠিক করা হয়েছে 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত 15 দিন ব্যাপী আমাদের সারা রাজ্যের প্রতিটি বুথ ভিত্তিক, মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রদেশ ভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবো। মহিলা, যুবক, বুদ্ধিজীবী, তফসিলি জাতির লোকরা বা অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে, সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃতভাবে আমরা সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা নিয়েছি। বাবা সাহেব আম্বেদকর এ সম্পর্কে কোনো ভুল নেই যে কঠিন পরিশ্রম, কঠিন প্রাজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তিনি এই দেশের সংবিধানকে রচিত করেছেন।
বহুদিন বহু সরকার ছিলেন এই দেশে, কিন্তু কখনো ওনাকে যে তার সঠিক সম্মান দেখানো, সম্মান শুধু মুখে দেখানো হবে না, দেশে বিভিন্ন রকম যেখানে আজকে ওনাকে পুরস্কৃত করার সম্মান হিসেবে ভারতরত্ন হিসাবে, সেটা ভারতীয় জনতা পার্টি সরকারও করেছে। এই ক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত যে সংবিধান রচয়িতাকে সম্মান কাজে করে দেখানো হয়, শুধু শুধু নাম প্রস্তাব করে সংবিধান প্রণেতাকে সম্মান দেখানোই শেষ কথা নয়। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দেশের অগ্রগতি, রাষ্ট্র নির্মাণের সঠিক ভূমিকা পালন করার জন্য, এবং এই রাষ্ট্রকে তৈরি করে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র অনেক দূরে এগিয়ে গেছে। আগামী দিনে আরো বেশি জায়গায় পৌঁছানো লক্ষ্য করে দেশের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। ঠিক সেই মোতাবেক রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করার চেষ্টা করছি, এবং আমাদের বিশ্বাস যে রাষ্ট্র নির্মাণে শুধু মানে পার্টিকুলার একজন বা একাধিক ব্যক্তি নয়, সার্বিক সমর্থন, সবার সহযোগিতা একসঙ্গে যদি যুক্ত করা যায়, সকলকে যদি একত্রিত করা যায়, তাহলে সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। আমি এই উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো যে আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তি কোনো কারোর পক্ষের ব্যাপার নয়, এটা সমস্ত মানুষের কাছে রাষ্ট্রহিতে, রাষ্ট্রের সংবিধানকে সকলের কাছে আরো বেশি করে জাগ্রত করা এবং এই গৌরব দিবসে পালন করার জন্য আবেদন, গৌরব অভিযানকে যাতে আমরা করতে পারি, এটার মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে এই 11 জানুয়ারি এই 2025-এর আজকে হচ্ছে আমাদের 7 তারিখ, এবং এই 11 তারিখ থেকে যেটা শুরু করব সেটা আগামী 9 তারিখে, 9 জানুয়ারি সমস্ত মন্ডল, ডিস্ট্রিক্ট এবং প্রদেশের পদাধিকারীদেরকে নিয়ে যেটা আমাদের এই ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপের মাধ্যমে কিভাবে এই কর্মসূচিকে আমরা সফল করব, কিভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছাবো, তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে একটা নির্দেশিকা জারি হবে। এর জন্য দল আমাদেরকে একটা রাজ্যের একটা কমিটি আমরা করে দিয়েছেন, এবং এখানে অবশ্যই এই সংবিধান দিবসকে কেন্দ্র করে আমাকে রাজ্যের ইনচার্জ করা হয়েছে, সঙ্গে আমার সঙ্গে কমিটির কো ইনচার্জ সদস্যরা হলেন আমাদের বিপিন দেববর্মা, যিনি জেনারেল সেক্রেটারি প্রদেশ বিজেপি, এবং পিনাকি দাস চৌধুরী, যিনি মাননীয় বিধায়ক, এবং অজন্তা ভট্টাচার্য, এবং আমার পাশে বসা সুনীল সরকার মহোদয়। এই 5 জনকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের সেখানে আইটি কমিটি করা হয়েছে ডিস্ট্রিক্টের দায়িত্ব নিয়ে, এবং ডিস্ট্রিক্টের পরে মন্ডলও 3 জন করে প্রতিনিধি করে সেখানে একটা কমিটি করা হয়েছে। তো এই মন্ডল ভিত্তিক যখনই পরিকল্পনা হবে, কাজ হবে, সেটা মন্ডলের প্রতিটি বুথ ভিত্তিক কাজ হয়ে উঠে এসে মন্ডল হবে। মন্ডলের একটা বিভিন্ন সভাতে বিভিন্ন বুদ্ধিজীবীর সঙ্গে যুক্ত হবে, মহিলাদের সঙ্গে যুক্ত হবে এবং যুবকদের সঙ্গে যুক্ত হবে। ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে আরো বড় মাপের সমস্ত মন্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী 17 তারিখে 17 জানুয়ারি যেখানে আমাদের একটা বড় প্রচেষ্টার মাধ্যমে এই সংবিধান এই দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব। ঠিক তেমনি আবার লাস্ট দিন 15 তারিখ, 25 তারিখ, 25 জানুয়ারি যেখানে আমাদের এই প্রচারের শেষ দিন, সেই দিনে আবার প্রতিটি মন্ডল ভিত্তিক সেখানে এরকম একটি গৌরব দিবসের লক্ষ্যে আমাদের এখানে অভিযান আমরা করব। তো এই ব্যাপারে এবং রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন নিয়ে আমাদের আপনাদের কাছে এখানে উপস্থিত হওয়া, এই যে সংবিধান সম্পর্কিত সংবিধান দিবসকে মর্যাদা শুধু অনুষ্ঠান করে নয়, সেখানে প্রতিটি সংবিধানের পাতায় পাতায় বিভিন্ন রকম আমাদের উদ্দেশ্য রচিত আছে, এবং সেগুলো যাতে মানুষের কাছে বিভিন্ন স্তরকে বিভেদ করে ভাগ করে আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছাবো। তো এই পরিপ্রেক্ষিতে
আপনারাও এই রাজ্যের নাগরিক, দেশের নাগরিক, এবং আপনাদেরও যথেষ্ট দায়বদ্ধতা, কর্তব্য আপনারা পালন করেন। এবং এই যে পরিকল্পনা আমাদের দল ভিত্তিক, যদিও এটা আমাদের কোনো পার্টি প্রচার করতে যাচ্ছি না, দেশের সংবিধানকে লক্ষ্য রেখে, সংবিধানের মর্যাদা গৌরবকে লক্ষ্য করে মানুষের কাছে ব্যাপকভাবে সংবিধান নিয়ে চর্চা। কারণ সময় সময় দেখা গেছে যে সংবিধানকে নিয়ে বিভিন্ন সময় কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করে থাকে। এটা খুবই দুঃখজনক ঘটনা যে কখনো আমি দেখেছি যে সংবিধানকে অবজ্ঞা করা হয়েছে সিপিএম পার্টিও, যেখানে সংবিধানকে সরাসরি অবজ্ঞা করা হতো। বিভিন্ন সময়ে কংগ্রেস পার্টি থেকেও বিভিন্ন সময় সংবিধান সম্পর্কিত সঠিকভাবে সেখানে মানে প্রকাশ করা হতো। এটা সকলে জানেন যে বন্যাতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত, যেটা আপনারা দেখেছেন। এই যে ক্যালকুলেশন 14,287 কোটি টাকার মতো যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিপূরণ হিসাবে ক্ষতি হয়েছে, সেটা শুধুমাত্র রাজ্য সরকারের এটা নিজস্ব বিবেচনা বা সিদ্ধান্ত না। এনডিআরএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের সঙ্গে যৌথ উদ্যোগে সেটা করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার নিয়ম অনুযায়ী সেখানে যা ক্ষতি হয় সেটা তাদের কাছে প্লেস করা হয়। একটা অ্যামাউন্ট সবটা তো কখনো দেয় না। এখানে অনেক স্টেটই হয়েছে, অন্ধ্রপ্রদেশ হয়েছে, আপনারা সকলে জানেন। তো আমাদের যে রাজ্যে ক্ষতি হয়েছে এই টাকার বিনিময়ে প্রায় এদের একটা প্রপোজাল ছিল যে মিনিমাম 7,080 কোটি টাকা যাতে আমাদের রাজ্যকে রেস্টোরেশন করা, ক্ষতি এই যে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হয়েছে সেটাকে যাতে আবারও পুনরুদ্ধার করা যায়, তার জন্য এটা আবেদন করেছে। তো ভারত সরকারের থেকে একটা সময় আমাদেরকে 40 কোটি টাকা, আমাদের এনডিআরএফ এর থেকে অ্যাডভান্স যেটা পাওয়া সেটা আমরা দিয়ে দিয়েছে। পরবর্তী সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরো 25 কোটি টাকা আমাদেরকে দিয়েছেন। কিন্তু এটা তো সবটা নয়। তো আমরা সেটা নিয়ে বিভিন্ন সময় দাবি করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আমিও ব্যক্তিগতভাবে প্রি বাজেট মিটিং এ যখন আমাদের রাজস্থানের জয়সলমেরে হয়েছে গত 20 তারিখে, তো সেখানে মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজির সামনে সেখানে আমাদের আবেদন ছিল, নিজেরাও দাবি করেছি যে নির্ধারিত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তাদের অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নিয়েছে এই টাকাটা অতি মানে সত্য যাতে আমাদেরকে টাকাটা আমাদেরকে দেওয়া হয়। ছোট্ট রাজ্য, আপনারা জানেন আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা একটা নির্দিষ্ট। আমরা তারপরেও আমাদের মোটামুটি ভাবে যে ক্ষতি হয়েছে সেটাকে কভার করার জন্য রাজ্য সরকার নিজের কোষাগার থেকে আমরা প্রায় 564 কোটি টাকা আমরা দিয়ে কিন্তু কিছুটা অন্তত মানুষের সচল করার ব্যবস্থা করেছি, মানুষের কাছে সহযোগিতা পাঠিয়েছি। এখন ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং এরপরেও যে আমাদের এরপরে ভারত সরকারের বাজেট কিছুদিন পরে হবে, আমাদের দেখতে হবে সেখানে কি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী আবার যাবেন, এটা আবেদন করবেন। আমার বিশ্বাস এটা যত সম্ভব একবারে নাও দফায় দফায় সে টাকা আমরা পেতে থাকবো। কতদিন লাগতে পারে? আপনারা এভাবে বলা যাবে না কতদিন লাগবে। আপনারা অনেকেই এই সময় বাজেট সামনে আছে, আপনারা অনেকেই এই সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার চেষ্টা করেছেন। আপনাদের প্রত্যেকের কাছে বলছি, আপনারা অবশ্যই আরো একবার চেষ্টা করবেন আমাদের এই অনুষ্ঠানে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। তাছাড়া কয়েকটি বিষয় আমরা প্রতিনিয়ত তুলে ধরি। আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন, রাজনীতির নানা হিসাব নিকাশ নিয়ে কথা বলেন, নানা জায়গা থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আপনারা অনেকেই জানতে চান যে প্রত্যেক জায়গায় কর্মসূচিগুলো আমরা যেভাবে তুলে ধরি তার একটা ভাবনা আমরা জানতে চাই, মূলত আপনার দৃষ্টিভঙ্গি। সেদিক থেকে এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছ থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জানা, যারা আমাদের এই অনুষ্ঠানে কথা বলেন তার সঙ্গে আপনারা এও বিষয়গুলো উল্লেখ করেন যে আপনারা কোন কোন জায়গা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানেন। আমরা সেদিক থেকে বলি, বিজেপি আজ যে কর্মসূচিটি ঘোষণা করেছে তা হয়তো কয়েকটি জায়গায় ইতিমধ্যে প্রচারও করেছে। বিশেষ করে যখন সংসদে বিষয়টা উত্থাপন করা হয়েছিল, তর্ক বিতর্ক চরমে গিয়ে পৌঁছেছিল। তাছাড়া অমিত শাহের বক্তব্য নিয়ে বিরোধীরা সক্রিয় ছিল। তার প্রেক্ষিতে যখন সংসদে একটি ঘটনা ঘটেছিল দিল্লিতে, আপনারা দেখেছেন রাজ্যের এনডিএর সাংসদরা সেখানে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে। ত্রিপুরার 2 সাংসদও সেই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিল। সেই সমগ্র বিষয়গুলো আপনারা দেখেছেন, সমগ্র বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। সেদিক থেকে আমরা বলছি যে এবার হয়তো জবাব বিজেপি এই কারণে দেবে, মাঠে নেমে দেবে।
আম্বেদকর সম্পর্কে যে প্রচার বিভিন্ন সময় রাজনৈতিক দল হিসাবে বিরোধীরা করেছে, এবার শাসক হিসাবে বিজেপি তার দায়িত্ব নিয়ে রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত করে তার জবাব দেবে। এবং সেই কর্মসূচি দুটির সময় হবে, কর্মশালা হবে, শোভাযাত্রা হবে, আপনারা শুনেছেন গৌরব অভিযান কর্মসূচি হবে। প্রত্যেক জায়গায় সেই কর্মসূচি সংগঠিত করার কথা আজ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিজেপির প্রদেশ কার্যালয়ে সেই সাংবাদিক সম্মেলনের অংশ আমরা আরো একবার শুনবো, আপনাদের কথা শুনবো। নমস্কার, কি বলছেন? নমস্কার স্যার, বলছিলাম মানে বুক ফেটে, কিন্তু মুখ ফেটে না আর কি। মানে আগের গভর্নমেন্ট ছিল কেন্দ্রীয় মন্ত্রণা, এখনো গভর্নমেন্ট আছে না কেন্দ্রীয় মন্ত্রণা, কেন্দ্রীয় মন্ত্রণায় তারা এখনো বঞ্চিত আছে। তার যে যা পায় আগের গভর্নমেন্ট তাই দিচ্ছে বা তারা কমে দিচ্ছে, কিন্তু তারা রাজ করতে পারছে না, আন্দোলন করতে পারছে না। আগের গভর্নমেন্ট ছিল, তারা সবসময় শিক্ষাকে বলতেন যে তারা তো রাজ্যে ক্ষমতা ছিল, বলতে কর্ম তাদেরকে দিয়ে চলে না কেন্দ্রীয় মন্ত্রণা। সবাই মানতো, তারা তো কেন্দ্রে নেই, কেন্দ্রে তো অন্য একটা দল আছে, তারা দিচ্ছে না। এখন তো কেন্দ্রে রাজ্যে সব একই দল, এখন আর কেন্দ্রীয় মন্ত্রণা চলছে আর কি। আর তারা যে 11 তারিখে তারা নির্বাচন দেবেন বা 11 তারিখ থেকে তারা যে একটা কর্মসূচি দিয়েছেন, দেখে গান্ধী হত্যার জন্য নিচ্ছেন, মানে যারা আপনার ওই মহাত্মা গান্ধীকে হত্যা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন নাকি? এটা একটু ক্লিয়ার বলবেন আর কি, ইস্যু দিতে তারা যে গান্ধীকে যারা হত্যা করেছেন তাদের বিরুদ্ধে এজেন্ডা চালু করবেন না অন্য পন্থী? আপনারা সকলেই জানেন যে আগামী 26শে জানুয়ারি আমাদের দেশের যে সংবিধান দিবস, প্রজাতন্ত্র দিবস, 75 বছর আমাদের সংবিধান রচিত হয়েছে, কার্যকরী ভূমিকা নিয়েছে, এবং সেই সম্পর্কিত ব্যাপারে প্রত্যেক বছরই সারা দেশব্যাপী সরকারিভাবে আমরা খুব সাড়ম্বরে এই প্রজাতন্ত্র দিবস আমরা পালন করে থাকি। রাজ্য আমাদের প্রতিটি ক্ষেত্রে এটা আমরা পালন করি, আগামী দিনও আমরা সেটা করব। কিন্তু প্রশ্ন উঠছে আমাদের দেশের 140 কোটি মানুষ, সংবিধান রচয়িতা আমাদের বাবা সাহেব আম্বেদকর মহাদেব, যেটা 1949 সনের 26শে নভেম্বর এটা প্রথমেই স্বীকৃতি পায় এবং পরবর্তী সময়ে এটা কার্যকরী ভূমিকা নেয় 26শে জানুয়ারি 1950 সালে। আমরা পালন করি সকলেই সরকারি দিবস হিসাবে, কিন্তু এটাও ঠিক, এটাও স্বীকার করতে হবে যে সংবিধান সম্পর্কে সারা ভারতবর্ষে প্রতিটি মানুষের কাছে কতটা ভাবে এটা প্রকাশিত বা ঠিক কিভাবে সংবিধানকে তারা জানতে চেষ্টা করবে, জানতে পেরেছে। বিভিন্ন সময়ে সংবিধান সম্পর্কিত ব্যাপারে দেশের কিছু রাজনৈতিক দল সংবিধানকে নিয়ে অপব্যাখ্যা করেছেন, বাবা আম্বেদকরকে সম্মানের দৃষ্টিতে বা সম্মান পর্যন্ত দেখাননি। এটা আমাদের দেশের এটা ঘটনা। আমাদের ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উপলব্ধি করেছেন যে সংবিধান সম্পর্কে প্রতিটি মানুষ সেভাবে জানতে হবে,
এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটাও ঠিক, সংবিধানকে অস্বীকার করে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সংবিধান জানতে হবে, রাষ্ট্র সেভাবে এগিয়ে যাবে, আর সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র নির্মাণ ত্বরান্বিত হবে। এই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা ঠিক করা হয়েছে 11ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত 15 দিন ব্যাপী আমাদের সারা রাজ্যের প্রতিটি বুথ ভিত্তিক, মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রদেশ ভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাব। মহিলা, যুবক, বুদ্ধিজীবী, তফসিলি জাতির লোকরা বা অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে, সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃতভাবে আমরা সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা নিয়েছি। বাবা সাহেব আম্বেদকর এ সম্পর্কে কোনো ভুল নেই যে কঠিন পরিশ্রম, কঠিন প্রাজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তিনি এই দেশের সংবিধানকে রচিত করেছিলেন। বহুদিন বহু সরকার ছিলেন এই দেশে, কিন্তু কখনো ওনাকে যে তার সঠিক সম্মান দেখানো, সম্মান শুধু মুখে দেখানো হবে না, দেশের বিভিন্ন রকম যেখানে আজকে ওনাকে পুরস্কৃত করার সম্মান হিসেবে ভারতরত্ন হিসাবে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকারও করেছে। এই ক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত যে সংবিধান রচয়িতাকে সম্মান কাজে করে দেখানো হয়, শুধু শুধু নাম প্রস্তাব করে সংবিধান প্রণেতাকে সম্মান দেখানোই শেষ কথা নয়। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দেশের অগ্রগতি, রাষ্ট্র নির্মাণের সঠিক ভূমিকা পালন করার জন্য, এবং এই রাষ্ট্রকে তৈরি করে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র অনেক দূর এগিয়ে গেছে। আগামী দিনে আরো বেশি জায়গায় পৌঁছানোর লক্ষ্য করে দেশের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। ঠিক সেই মোতাবেক রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করার চেষ্টা করছি, এবং আমাদের বিশ্বাস যে রাষ্ট্র নির্মাণে শুধু মানে পার্টিকুলার একজন বা একাধিক ব্যক্তি নয়, সার্বিক সমর্থন, সবার সহযোগিতা একসঙ্গে যদি যুক্ত করা যায়, সকলকে যদি একত্রিত করা যায়, তাহলে সঠিক লক্ষ্যে আমরা পৌঁছে দেব। আমি এই উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো যে আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তি, কোনো কারোর পক্ষের ব্যাপার নয়, এটা সমস্ত মানুষের কাছে রাষ্ট্রহিতে, রাষ্ট্রের সংবিধানকে সকলের কাছে আরো বেশি করে জাগ্রত করা এবং এই গৌরব দিবসে পালন করার জন্য আবেদন, গৌরব অভিযানকে যাতে আমরা করতে পারি, এটার মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে এই 25শে জানুয়ারি, 11ই জানুয়ারি এই 2025-এর আজকে হচ্ছে আমাদের 7 তারিখ, এবং এই 11 তারিখ থেকে যেটা শুরু করব সেটা আগামী 9 তারিখে, 9 জানুয়ারি সমস্ত মন্ডল, ডিস্ট্রিক্ট এবং প্রদেশের পদাধিকারীদেরকে নিয়ে যেটা আমাদের এই ওয়ার্কশপ হবে, ওয়ার্কশপের মাধ্যমে কিভাবে এই কর্মসূচিকে আমরা সফল করব, কিভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সম্প্রদায় মানুষের কাছে পৌঁছাবো, তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে একটা নির্দেশিকা জারি হবে। এর জন্য দল আমাদেরকে একটা রাজ্যের একটা কমিটি আমরা করে দিয়েছেন, এবং এখানে অবশ্যই এই সংবিধান দিবসকে কেন্দ্র করে আমাকে রাজ্যের এই ইনচার্জ করা হয়েছে, সঙ্গে আমার সঙ্গে কমিটির কো ইনচার্জ সদস্যরা হলেন নমস্কার, কে বলছেন? জেনারেল সেক্রেটারি। নমস্কার স্যার, বলছিলাম জেনারেল সেক্রেটারি প্রদেশ বিজেপি, এবং পিনাকি দাস চৌধুরী, যিনি মাননীয় বিধায়ক, এবং অজন্তা ভট্টাচার্য, এবং আমার পাশে বসা সুনীল সরকার মহোদয়, এই 5 জনকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের সেখানে
আরেকটি কমিটি করা হয়েছে ডিস্ট্রিক্টের দায়িত্ব নিয়ে, এবং ডিস্ট্রিক্টের পরে মন্ডলও 3 জন করে প্রতিনিধি করে সেখানে একটা কমিটি করা হয়েছে। তো এই মন্ডল ভিত্তিক যখনই পরিকল্পনা হবে, কাজ হবে, সেটা মন্ডলের প্রতিটি বুথ ভিত্তিক কাজ হয়ে উঠে এসে মন্ডল হবে। মন্ডলের একটা বিভিন্ন সভাতে বিভিন্ন বুদ্ধিজীবীর সঙ্গে যুক্ত হবে, মহিলাদের সঙ্গে যুক্ত হবে এবং যুবকদের সঙ্গে যুক্ত হবে, ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ, যাতে আরো বড় মাপের সমস্ত মন্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী 17 তারিখে 17 জানুয়ারি যেখানে আমাদের একটা বড় প্রচেষ্টার মাধ্যমে এই সংবিধান এই দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব। ঠিক তেমনি আবার লাস্ট দিন 15 তারিখে 25 জানুয়ারি যেখানে আমাদের এই প্রচারের নমস্কার, কে বলছেন? সেই দিনে আবার প্রতিটি মন্ডল ভিত্তিক। আমি সুনীল কুমার দাস বলছি। আমি ভীম আর্মি ভারত একতা মিশন ত্রিপুরা রাজ্য ইউনিটের পক্ষ থেকে বলছি। আমি আপনার অনুষ্ঠানটা দেখলাম এবং সবকিছুই তো শুনলাম। তো আমার বলা হলো, দেখুন, এই ভারতবর্ষে যদি 75 বছর আগে মানচিত্রগুলি দেখেন বিভিন্ন স্টেটের, আমরা ত্রিপুরা রাজ্যেরই বিশেষ করে, যেহেতু আমরা ত্রিপুরার মানুষ, আমরা যদি ত্রিপুরা রাজ্যে গেলে আজকে থেকে 50 বছর 30 বছর আগে আমরা যা দেখছি, তো আজকে ত্রিপুরা আর সারা ভারতবর্ষের যদি ধরি তো 70-75 বছর আগের ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ কত ফারাক। এইটাই মূলত বিজেপিরা জানে না। এই কারণে বলছি, তারা এই 75 বছরে বাবা সাহেব এই সংবিধানের কারণে আজকাল প্রতিটা মানুষের ঘরে ঘরে পয়সা, মানুষের ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে নেতা, ঘরে ঘরে সবকিছু হয়েছে। কিন্তু মনুবাদীরা আজকে থেকে চিন্তা করেন 75 বছর আগে তারা যেভাবে পাঠান, ভুটান, ইংরেজ সবাই প্রশ্ন দিছে এবং দেশটারে যেইভাবে কেনার মাধ্যমে দেশটা লুট করা হয়েছে, তখন কি দেশটা এরকম আসিল? নিশ্চয়ই ভারতবর্ষে এরকম আসিল না। শিক্ষা ব্যবস্থার উপরে বারবার তারা আক্রমণ আনছে। আজকাল যারা এই বিজেপি লালন পালন করতেছে, তারা যে গুরুদেবরা ছিল তারাই এই কার্যগুলি ভারতবর্ষের মধ্যে করছে। আজকে অমিত শাহর মতন লোক বাবা সাহেবের নিয়ে নিন্দনীয় ভাষায় সে টিটকারি করলো, অপমান করলো বাবা সাহেবরে। আজকে দেখেন, আজকাল বাবা সাহেবরে প্রতিবাদ কিরকম ভাবে জ্বর উঠছে সারা ভারতবর্ষে। অমিত শাহ কি ক্ষমতা আছে বা কি এমন উচ্চমানের ব্যক্তি যে বাবা সাহেব নিয়ে কথা বলতে পারে? সারা বিশ্ব, আমেরিকা বাবা সাহেবের টেচু বাংলা সম্মান দেয়। বাবা সাহেব এরা জানতে পারছে, এই মনোবাদীরা জানতে পারে না। এই সংঘ পরিবাররা এই বাবা সাহেবদের চিনতে পারে না। চিনলে মানে বাবা সাহেব যে বিচারধারাটা যে ভারতবর্ষ কত মানে উন্নতশীল তারা কিন্তু বুঝে। তারা চাইতাছে মূল ভারতীয় সর্বনাশ করে দেয়া। এই সংঘ পরিবার এবং এই মনোবাদীরা ভারতবর্ষকে বুক করুক, দখল করুক, আর তাদের যে মনুস্মৃতি আছে ধর্মশাস্ত্রের মাধ্যমে অত্যাচার করুক। এইটাই হলো মূল কথাটা। আজকে টেলাটা সামলাক। আর তবে সবচেয়ে বড় কথা হলো বিজেপির সকল নেতার কাছে আমার ব্যক্তিগতভাবে আবেদন, আমি এই বিচারধারা বাবা সাহেবের বিচারধারা চলতাছি যতদিন বিজেপি থেকে অমিত শাহ পদত্যাগের দাবি না তুলে, ততদিন আমি ত্রিপুরা রাজ্যের সকল মানুষের কাছে আমার ভীম আর্মির পক্ষ থেকে বলবো, আপনারা ভুলেও বিজেপির দিকে তাকাবেন না এবং বিজেপি পার্টির দিকে পা রাখবেন না। যতদিন অমিত শাহ বিচার মানে না করে, পদত্যাগ দাবি না করে ত্রিপুরা রাজ্যের সকল তপশিলি, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সকল মানুষের কাছে আমি ভীম আর্মির পক্ষ থেকে অনুরোধ জানাবো, হাত জোর করে বলবো, আপনারা সেই অপেক্ষা থাকুন এবং আপনারাও বিজেপির উপরে চাপ সৃষ্টি করুন।